প্রায় ২০ বছর পর বিএনপি সরকার রাষ্ট্র ক্ষমতায় এসে ৯,৩৮,০০০ কোটি টাকার একটা বিশাল বাজেট দিয়েছে। এই বাজেটের আমি যদি একটু ভালো দিক নিয়ে আলোচনা করি, ভালো দিকের মধ্যে দেখেন আমরা দেখছি করমুক্ত আয়সীমা ৪.৫ লাখ টাকা, ঠিক আছে। ৪১ লাখ নারীর যে ফ্যামিলি কার্ড সেটা কিন্তু তারা মাসে ২৫০০ টাকা কিন্তু ভাতা হিসেবে পাবে। প্রবীণদের জন্য রেলে কিন্তু বিনামূল্যে ভ্রমণ সুবিধা করেছে। বিভিন্ন বিষয়ের কিন্তু দাম কমে যাবে, যেমন হার্টের রিং, কিডনি ডায়ালাইসিস বা ল্যাপটপ ফ্রিল্যান্সিংয়ের যে আয়, সোলার প্যানেল, স্বর্ণার গয়না, এই বিষয়গুলো কিন্তু দাম কমবে। এরপরে একটু দেখে সরকারি কর্মচারীদের জন্য যে সুসংবাদ, সেটা কিন্তু আমরা নবম পে স্কেল যেটা দেখছি, যেখানে আগে মূল বেতন ছিল ৮,০০০ টাকা, সেখানে কিন্তু এখন একদম সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২০,০০০ টাকা। তো এটা খুব ভালো একটা বিষয়। আর ঝুঁকির দিকে বা খারাপ দিকের যদি এসে বলি, খারাপ দিকের মধ্যে খরচ বেড়ে যাবে, যে সিগারেট, বিদেশি মদ, এগুলোর কিন্তু খরচ বাড়বে। ব্যাংক হিসাব খোলা এবং মোটরসাইকেল ১৫০ সিসির উপরে গেলে আপনাকে কিন্তু অবশ্যই ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার করতে হবে, যার জন্য কিন্তু আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। এরপরে দেখা গেছে যে বিশাল ঘাটতি ও ঋণের ঝুঁকি, কারণ আমরা ৯,৩৮,০০০ কোটি টাকার মধ্যে ২,৪৩,০০,০০০ কোটি টাকার কিন্তু ঘাটতি থেকে যায়, যার ফলে ব্যাংক এবং বিদেশি ঋণের উপর কিন্তু অতিরিক্ত নির্ভরতা বাড়বে। অর্থাৎ দেশি ব্যাংকগুলো থেকে যখন আপনি ঋণ নেবেন, তখন কিন্তু দেশের মানুষ কিন্তু ঋণ পেতে অসুবিধা হবে। তো সব কিছু মিলে এই হচ্ছে বিষয়। এবছরের বাজেট, অর্থাৎ এই ২৬-২৭-এর বাজেট বিএনপি সরকার এমনভাবে দিয়েছে যেটা আমাদের অনেককে সন্তুষ্ট করলেও অভ্যন্তরীণ যে অর্থনীতি, সেটা কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তো দেখা যাক, যেহেতু ভালো দিকগুলো আছে, খারাপ দিকগুলো অবশ্যই থাকবে। এর মধ্যে বিএনপি সরকারের চ্যালেঞ্জিং ইস্যু হচ্ছে এটা, কিভাবে মূল্যস্ফীতিকে ঠিক রেখে সব কিছু মিলে আমাদের দেশের উন্নতিকে আরও সামনের দিকে নিয়ে যাওয়া যায় এবং এই বাজেটটা আমাদের জনকল্যাণমূলক হয়।